আমাদের এটা মানব রেচন অধ্যায় আর কি। এখানে রেচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্জ্য পদার্থটা নিয়ে এখানে আলোচনাটা করা হয়েছে সেটা হলো কিডনি যে অংশকে মুক্ত করে, যে বর্জ্য পদার্থটা অপসারণ করে মূত্র আকারে সেটি। আর এই কিডনি এবং কিডনি সংক্রান্ত বিষয়গুলো এখন বর্তমানে অনেক রকম প্রবলেমে আসছে, যে কারণের জন্য এই অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। সেই দিক থেকে মনে হয় বেশ কিছু এখানে বিষয় উল্লেখ আছে। যেমন এখানে ফার্স্ট দেওয়া আছে, তপন হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত, এরপর তার মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়। রক্ত পরীক্ষায় রক্তে একটি বিশেষ রেচন পদার্থের আধিক্য দেখা যায়, মানে মূত্রটা বেশি পাওয়া যায়। এবং এর কারণ হিসেবে বলা হয়েছে যে তার একটি বিশেষ অঙ্গ অকেজো হয়েছে। তো এখানে এখন গ নম্বরে বলা হচ্ছে যে তপন সাহেবের সেই যে অঙ্গটি অকেজো হয়েছে বলে ডাক্তাররা আশঙ্কা করছে বা ডায়াগনোসিস করে তারা নিশ্চিত হয়েছে, সেই চিত্র অঙ্কন করে তার বিবরণ। আমি এখানে তোমাকে প্রথমেই একটি ধারণা দিই যে এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন আছে। একটি হলো তোমার এই বৃক্ষের চিত্র সহ গঠন, 2 নম্বর হলো নেফ্রন অংশটি, তার গঠন কার্য একক পুরো অংশটা মিলে এটি দেখানো, আর 3 নম্বর হলো এটি মাঝে মাঝে আসছে, সবসময় আসেনি, বাট এই দুটো প্রশ্নই সবচেয়ে বেশি আসছে, এটা মাথায় নিও। সেটি হলো তোমার তৃতীয় যেটা, সেটা হলো ডায়ালাইসিস। এই মূলত 3টা ধাপের অংশ মনে হয় পড়লে এই অধ্যায়ের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো এখানে দেখো কিডনির গঠন তুমি বই থেকে যেটা পড়ছো সেটাই, এটা নতুন করে আবার এখানে পড়া লাগবে এমন নয়। শুধু এটা বুঝতে পারা যে প্রশ্নটা কি বলছে আর উত্তরটা কি আছে, এর মধ্যে রিলেশনটা তুমি খুঁজে পেলি ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ঠিক বলছি কি? আচ্ছা, এখানে লিখছে তপনের রক্ত হতে বর্জ্য পদার্থ দ্রুত অপসারণ করতে কোন পদ্ধতি যথাযথ মূল্যায়ন। তাহলে তো এখন বুঝতেই পারছো এটা ঘ নম্বরে ডায়ালাইসিস নিয়ে তোমার লিখতে হবে। ডায়ালাইসিসে এখানে ছবি দেয়নি, বাট আমি মনে করি যে নম্বর ভালো পেতে গেলে তোমাকে ছবি দিতে হবে। স্যার গ নম্বরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। তো গ নম্বরের প্রশ্নে কিন্তু বলা আছে যে হচ্ছে অঙ্গটা চিহ্নিত চিত্র অঙ্কন করতে। তো স্যার এখানে তাই করা হয়েছে, চিহ্নিত চিত্র অঙ্কন করতে। এখন আমি তো গ নম্বরের জন্য একটা নির্দিষ্ট সময় পাবো, তাই বেশি সময় দিতে পারবো না। তো স্যার আমার সবটা সময় কি চিত্রের পেছনেই দিব, নাকি হচ্ছে খানিকটা সময় লাগবে হচ্ছে এই ছোটখাটো একটা বিবরণ লেখার জন্য? আসলে এখানে স্যারদের আসলে হয় কি, খাতা যখন দেখে তখন ম্যাক্সিমাম জায়গাতেই প্রশ্ন কি চাওয়া হয়েছে আর অ্যান্সার কি লিখেছে এটার মূল্যায়ন খুব কমই করা হয়। মানে তাদের প্রত্যাশাতে ছবি লিখছে তাহলে তার বিবরণ কই। যদিও এখানে প্রশ্নের বিবরণ চায়নি, ফলে প্রশ্নের বিবরণ কিন্তু দেয়া লাগার কথা না, কিন্তু ওই যে বললাম হ্যাঁ যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপরীতে তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তো সুতরাং আমি এ ব্যাপারে একমত যে এখানে বিবরণটা দিলে ভালো, তবে বিবরণটা শর্টকাট দিয়ে ছোট করে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন? না স্যার। পরেরটা দেখো, শফিক সাহেব কিছুদিন যাবৎ কোমরে ব্যথা অনুভব করছেন, খুবই খারাপ অসুখ কোমরে ব্যথা। তারপরে ইদানিং তার মূত্র ত্যাগের সময় সমস্যা হচ্ছে এবং তার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার একটা প্রবলেম মানে ট্রেস করা হচ্ছে, এবং তিনি পরীক্ষা করলেন তার রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবিক প্রোটিনের পরিমাণ বেশি। তিনি রিপোর্ট দেখালেন আর 2টি চিকিৎসা পদ্ধতির কথা বললেন, তাদের যে কোনো একটি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিলেন। এখানে আমি তোমার এই উদ্দীপকের আলোকে কিছু কথা বলছি। এই যে প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি, আসলে দেখো তোমাদের মতো উঠতি বয়সী ছেলে মেয়েদের কিন্তু প্রোটিনটা বেশি দরকার, বাট একটি পরিপূর্ণ যখন পূর্ণতা পায় বয়সে
বিশেষ করে মানুষের ক্ষেত্রে 20-22 বছরের পর 22 বছরের পর শারীরিকভাবে একটা পরিপূর্ণতা আসে, তখন তাদের শরীরে প্রোটিনের প্রয়োজনীয়তা কিন্তু অপেক্ষাকৃত কমে যায়। কারণ তখন তার শরীরে শুধু ক্ষয়পূরণ আর বৃদ্ধি সাধনের ব্যাপারটা ক্ষয়পূরণ থাকে, বৃদ্ধি সাধন থাকে না। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা এই শ্রেণীর কিছু মানুষ যারা বয়ঃপ্রাপ্তি হয়ে গেছে, তারা বেশি বেশি উচ্চতর প্রোটিন, বিশেষ করে মাংস, গোমাংস, এগুলো বেশি খেয়ে থাকে এবং এটি নিরবিচ্ছিন্ন বেশি খাওয়ার ফলশ্রুতিতে দেখা যায় যে প্রোটিনের পরিমাণটা ডে বাই ডে বাড়ে। আর আরেকটি বিষয় হলো যে প্রোটিন যখন অতিরিক্ত হবে তখন যকৃৎ প্রতিনিয়ত এই প্রোটিনকে ভেঙে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এটা তৈরি করবে এবং এটা নানাবিধ যে আরো মানে সহযোগী যে পদার্থগুলো আছে, যেমন অ্যামোনিয়া, এই যে ক্রিয়েটিনিন, এগুলো তখন নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো প্রচুর পরিমাণে রক্তে বেড়ে যাবে, প্রস্রাবে বেড়ে যাবে। প্রস্রাবটা ম্যাক্সিমাম জায়গাতেই তোমার দুর্গন্ধযুক্ত হবে এবং প্রস্রাব করতেও তার নানাবিধ কষ্ট হবে। আর ওই যে এই যে দেখো এখানে নিচে যে নেফ্রন যে যন্ত্রটি আছে, যেটার মাধ্যমে এই রক্তটা এখানে সেকে প্রস্রাবের অংশটা এখানে এই যে বুমাস ক্যাপসুলের মধ্যে যে গৃহীত হয়ে নানা পথ দিয়ে এটি ইউরেটারে এসে সংগৃহীত হচ্ছে। এই যে এই গ্লোমারিউলাসের মধ্যে এটি শাসন যন্ত্রের কাজটি তখন অনেক কঠিন হয়ে যায় যদি তোমার প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ প্রস্রাবে থেকে। আবার আমাদের আরেকটি বিষয় আছে যে পানি যদি কেউ অপেক্ষাকৃত কম খায় তাহলে তার প্রবলেমটা কিন্তু আরো বেশি ঘনীভূত হয়। দেখা যায় এই বিষয়গুলো মানে গুরুত্বপূর্ণ। তো এখন প্রশ্নটা এটাই, ডাক্তার তাকে পরামর্শ কি দিতে পারে? ডাক্তার তাকে দুটো পরামর্শ দেবে। একটা হলো যে প্রথমে যতদিন কিডনি প্রতিস্থাপন করা না যাচ্ছে, প্রথমে কিডনির যে সমস্যা হয়েছে সেটি যদি চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব হয় তাহলে তিনি যথাযথভাবে ডায়াগনোসিস করবে এবং অসুখকে ট্রেস করার মাধ্যমে চিকিৎসা করবে। বাট সেটি যদি সম্ভব না হয় তাহলে তার জন্য চিকিৎসাটা হলো কিডনি প্রতিস্থাপন করা। কিন্তু প্রতিস্থাপন তার এটা এমন জিনিস নয় যে দোকান থেকে আমি কিডনি কিনে নিয়ে যেতাম আর পরের দিন করলাম যে আমাকে এটা চেঞ্জ করে দেন, এটা তো জি সম্ভব স্যার। না। তাহলে তাকে কি করতে হবে? তাকে দীর্ঘদিন একটা প্রসেসে যেতে হবে, ডায়ালাইসিস করতে হবে এবং তাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে কিডনি ডোনার খুঁজতে হবে, যে কে তাকে কিডনি দান করবে বা অন্য কোনো ওয়েতে সে কিডনি পাবে। দেন এটি প্রতিস্থাপনের ব্যাপারে সে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই জন্য দুটির কথা বলা হয়েছে। আশা করি মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে লেখা আছে আব্দুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি স্যার ওই ডায়ালাইসিস আর হচ্ছে ওই প্রতিস্থাপনের ব্যাপারে একটি প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। প্রায় এরকম প্রশ্ন থাকে যে ডায়ালাইসিস বেশি মানে কোনটা বেশি কার্যকর হবে দুইটার মধ্যে। তো স্যার এটা আমি আসলে কখনোই মানে বুঝতে পারি না একটা বিষয় হবে, কারণ আমার কাছে তো মনে হয় যে ডায়ালাইসিস একটা ব্যয়বহুল প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া, এটা আমাদের বই লেখা আছে। কাজে মানে এটা কোনো হচ্ছে স্থায়ী সমাধান না, এটা সবসময় একটা মানে টেম্পোরারি এখানে একটা সমাধান। কথা আছে, এখানে একটা কথা হলো কি যে তুমি স্থায়ী সমাধান তো অবশ্যই খুঁজবা, ঠিক আছে, কিন্তু এই প্রতিস্থাপনটা করতে গেলে তো তোমাকে আগে তো এটা খুঁজে পেতে হবে। খুঁজে পাওয়ার আগ পর্যন্ত একটা এই অস্থায়ী কার্যকরের জন্য তোমাকে অবশ্যই ডায়ালাইসিসটাই করতে হবে এবং সেই কারণের জন্য এই এই রোগীর জন্য ফার্স্ট স্টেজে তোমার ডায়ালাইসিসটা সবচেয়ে জরুরি। কথা বুঝছো কি? কিন্তু এরকম নয় যেটা আজীবনের জন্য উপযোগী, তা নয়। এটা হলো অস্থায়ী ভাবে তার প্রাথমিক যে উপযোগিতা সেটাতে অবশ্যই সে কিন্তু ডায়ালাইসিস। এটি কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না সে স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় কিডনিকে সে খুঁজে পায়। এখন কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। কাজে এখানে যে সরল ভাবে যেটা মনে হয় না লিখে এটা তোমার ওই রকম ভাবেই একটা বাক্য দিয়ে লেখা সবচেয়ে ভালো। আচ্ছা, আমার মনে হয় আব্দুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। আমরা এই বেসরকারি ব্যাংকে যে উনি চাকরি করেন তিনি কি করছেন, প্রায়ই দুপুরে তিনি রান্না করা মাংস ডিম খান। কিছুদিন পর দেখা গেল তার কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, তার কোমরের পিছনে ব্যথা অনুভব হচ্ছে। ডাক্তার সাহেব
এর কাছে যখন উনি গেলেন তখন তিনি তাকে বিশেষ অঙ্গে সমস্যা আছে বলে ডাক্তার সন্দেহ করলেন এবং তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র বা উপদেশ দিলেন। এই তো মোটামুটি এখান থেকে কথা। এখন এখানে গ নম্বরে প্রশ্ন করা হচ্ছে যে আব্দুল্লাহ সাহেবের সেই সমস্যাজনিত অঙ্গটির গঠন এককের বিবরণ। খ নম্বরে বলা হচ্ছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে তিনি এই রোগ মুক্ত হবেন বা সেখান থেকে দিয়েছেন। আমার মনে হয় যে আমরা এই জাতীয় প্রশ্নটা একটু আগে দেখলাম নাকি? তাহলে এখানে পরবর্তীতে যেটা দেয়া আছে যে আব্দুল্লাহ সাহেবের সমস্যাটা হলো বৃক্কে পাথর জমা। তার সমস্যাটির যে অঙ্গ সেটি বৃক্ক, তার একটি একক হলো তোমার নেফ্রন। এখানে নেফ্রনের প্রয়োজনীয় অপশন গুলো দেওয়া আছে। তো একটু টেকনিক্যালি প্রশ্ন আর কি এটা, যে প্রতিটা বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রনের রেনাল বা নেফ্রনে যা যা কথা তাই লেখা। মানে তোমার এই অধ্যায়ের প্রশ্নের মূল থিমটাই কিন্তু ওটা, যে এট ফার্স্ট তুমি আগে প্রশ্নটাকে ট্রেস করতে পারো কিনা আর অ্যান্সারটা কি হবে। আর অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে তুমি ওই নেফ্রনের গঠন, তোমার ওই মানে কিডনির গঠন বা চিত্র সহ আর একটা ডায়ালাইসিস, এছাড়া আর অন্য তেমন কোনো অংশ এখানে নেই। আমার মনে হয় এখানে আর প্রবলেম থাকার কথা না। ঘ নম্বরে দেওয়া আছে যে বৃক্কে পাথর হয়েছে এই কারণের জন্য তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র বলতে দিলেন। আমি মনে করি আব্দুল্লাহ সাহেবের রোগ মুক্তির জন্য ডাক্তার সাহেবের ব্যবস্থা পত্রই তার একমাত্র উপায় নয়। আব্দুল্লাহ সাহেব ডাক্তারের উপদেশ মেনে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। এ থেকে মুক্তির জন্য তার প্রয়োজনীয় যে কার্যক্রম করতে হবে সেগুলো নিয়ে একটা তালিকা দেওয়া আছে। আগের দিনে রান্না করা বাসি খাবার না খাওয়া, অতিরিক্ত প্রাণীজ আমিষ, এটার কথা তোমাকে আমি একটু আগেই মনে হয় বললাম যে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো প্রচুর পরিমাণে না খাওয়া। মানে যা খাওয়া একটু পরিমাণ মতো খেতে হবে, আর তাকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি নিয়ে আমার একটা বিশেষ অভিমত আছে, এটা আমি, যে পানি একমাত্র তরল যেটি ক্যালোরিলেস, অর্থাৎ তোমার পেট ভরাবে, তোমাকে শান্তি দেবে, তোমার তৃষ্ণা মিটাবে, বাট তোমার শরীরে কিন্তু কোনো ক্যালোরি যোগ করবে না। কথা বুঝছো কি? এটা আমি ওই কিডনি সংক্রান্ত একটা আলোচনা পাইছিলাম, যে পানি এমন একটা তরল যেটা ক্যালোরিলেস, মানে কোনো ক্যালোরি ওখানে নেই বলেই তারা দাবি করতেছে। মেবি আমিও মোটামুটি যতটুকু বুঝেছি যে আসলে ক্যালোরি নেই। ক্যালোরি না থাকার অর্থ হচ্ছে সেটি শরীরের জন্য মানে তোমার উপকারী ভূমিকাটাই তার মূলত আছে, অপকারী ভূমিকা সেরকম নেই। তবে হ্যাঁ, এখানেও কিন্তু একটি কথা, যে সবকিছুরই বেশি বেশি ভালো না। এখন তোমার পানি খাওয়া দরকার হয়তো 3 লিটার, তুমি আরো না হয় 2-1 লিটার বেশি খেতে পারো। তাই বলে এখন তুমি যদি তিন লিটারের জায়গায় যদি 6 লিটার, 8 লিটার, 10 লিটার খাও, তাহলে এটি কি প্রবলেম করবে? এটি প্রবলেম করবে হবে কি, রক্তে গিয়ে রক্তের কণিকাগুলো থেকে প্রয়োজনীয় পদার্থ বের করে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। ফলে ওই রক্ত কণিকাগুলো কিন্তু আস্তে আস্তে একটা বিরূপ পরিবেশের মধ্যে পড়বে, তারা রক্তের যে স্বাভাবিক ভূমিকা সেটি পালনে কিন্তু সক্ষম হবে না। আমরা ডায়রিয়াতে যে স্যালাইন খাই সেটি কিন্তু রক্ত রসে থাকা পানির ঘনত্ব আর ওই স্যালাইনের ঘনত্ব সেম ঘনত্ব হয়। ফলে ওই স্যালাইন খেলে কিন্তু আমাদের ওইভাবে সমস্যা হয় না, কিন্তু খালি পানি যখন আমি খাচ্ছি তখন কিন্তু সেখানে প্রবলেম হবে। আমার প্রয়োজনের চাইতে আমি যখন বেশি খাবো তখন ওই অংশ গিয়ে রক্তের ভিতর থেকে লবণ অংশ সহ অনেক কিছুকেই তারা শোষণ করে এমন একটা লিকুইড তৈরি করবে যে লিকুইডটা রক্তের সাথে মিশতে পারে। ফলে সার্বিকভাবে এটিকে রক্তকে কিন্তু পাতলা করে ফেলে। আমি বুঝতে পারছি কি, পানি বেশি খেলেও কিন্তু তার কিন্তু একটা কুফল এইভাবে হবে। বাট গরমের স্যার। দিন যদি হয়, অসহ্য গরম
শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি তোমার শরীরের প্রয়োজনের চাইতে কিছু বেশি পানি খেতে পারো, তাও সেটি কিন্তু লিমিটেড। আমি আশা করি এই বিষয়টি তোমাকে বুঝাতে পারছি। অতিরিক্ত শারীরিক যদি ওজন থাকে সেটিকে কন্ট্রোল করা, আসলে শারীরিক ওজন কন্ট্রোলের জন্য কোনো ওষুধ নয়, এটি হলো শারীরিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের আমি একটি রাস্তার কথা তোমাকে বলতে পারি, তাহলে রাতের বেলার খাবার খুবই কমিয়ে দেওয়া এবং রাতের যে খাবার সেটি 7টা থেকে 8টার মধ্যে সম্পন্ন করা। কারণ খাবার খাওয়ার পর যেন সে কমপক্ষে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা জেগে থাকতে পারে এবং খাবারটা যেন তার মোটামুটি হজম হওয়ার পর যেন সে শুয়ে পড়ে। তাহলে দেখা যাবে যে তার শরীরের ওজন অটোমেটিক্যালি কন্ট্রোলে আসে যাবে। আর সে যদি রাতে খাবারটা একটু কম খায় তখন কিন্তু তার সমস্যা আরো কমবে ইনশাআল্লাহ। দিনে খাবার খাবে, স্বাভাবিক খাবার খাবে, সমস্যা হবে না। দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন থেকে বন্ধ রাখা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো থাকলে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, উচ্চ রক্তচাপ কিন্তু কিডনির জন্য ক্ষতিকর, কারণ কিডনিতে কিন্তু সে অতিরিক্ত রক্তের চাপ তৈরি করে, সেটি কিডনিকে ড্যামেজ করতে পারে। আলো বাতাস যুক্ত স্বাস্থ্যসম্মত বসবাস পরিবেশে বসবাস করা, ডায়রিয়া, রক্তক্ষরণ ইত্যাদি জাতীয় অসুখ যদি কোনো কারণে হয় তাহলে তার প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা করা। আমার মনে হয় এই পর্যন্ত আজকে থাকবে। ঠিক আছে, আজকে স্যার সামনের দিকে যাব না, আমি পরে তোমার সাথে অন্য বিষয় নিয়ে একটু কথা বলবো।